একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। কারণ কাহিনীর নায়ক নায়িকা বিয়ের ঠিক হওয়ার পরেও বিয়ে ভেঙে গেছে। আমি জানতাম ঠিক এটাই হবে। এই গৌরী আর একটা মঞ্জুরি, আমিও যাই। আজ গৌরীর বিয়ে, দামি দামি খাবার হবে, ছানাই বাজবে। বিয়ে বাড়ির রঙিন আলোয় মনটাকে রাঙিয়ে নিয়ে শয়তানি গৌরী খুশির হাসি আসবে। আমাকে তাক দেখতে দারুণ ইচ্ছা করছে। আমার সঙ্গে আপনারাও যাবেন নাকি? আরে বিয়ে বাড়ি তাহলে চলে আসুন। বিয়ের লগ্ন সমাগত। শঙ্খ বাজাতে সবাইকে, শঙ্খ বাজাতে সবাইকে, তোমরা সকলেই এসে গেছে। আপনারা আসুন আর রিসেপশন হলে গিয়ে বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কি হয়ে যাবে তাই বলো না, ভুলে কি হয়নি তাই বল। কেন গৌরীর কাছে তো বৌদি আছে না? তুমি একদম চিন্তা করো দাদা, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি যাচ্ছি, সব ব্যবস্থা করছি। তুমি যতক্ষণ এই দিকে একটু দেখো তো, আমি এক্ষুনি আসছি। অনেক চেষ্টা করেও আমি নিজেকে সামলাতে পারছি না। গৌরীর চোখের জল আমার যে বুকে আগুন লেগে আমার যে বুকে আগুন লেগে। দাদা একবার এদিকে আসো তো, তাড়াতাড়ি এসো। সুমন্ত আমায় ডাকছে, তাহলে নিশ্চয়ই গৌরীর মুখে হাসি ফুটেছে। যাই রে সুমন্ত, শুধু টানলাম শূন্যতা পূর্ণ হলো না, শূন্য পূর্ণ হলো শূন্য কি হয়েছিলাম। আমি কোন রাস্তায় এসে পড়েছি? এই যে গৌরীর বাড়ির সামনে আমি পৌঁছে গেছি। এ বাড়ির কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে পালিয়ে যাই।
গৌরিয়ার জন্মটা যেভাবে আনন্দ জানিয়েছিল, আরে নাইলে ওরা ভীষণ ভীষণ দুঃখ পেত। বড়বাবু কিন্তু আমার দুঃখ হয়েছিল বাবু। গৌরীর সঙ্গে আমার বিয়েটা ঠিক করার আগে আমি গৌরীকে অনেক বুঝিয়েছি বড়বাবুর সঙ্গে তার ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নিতে, কিন্তু গৌরী অনর আর অনেক চেষ্টা করেও আমি বড়বাবুর সঙ্গে দেখা করতে পারিনি। হয়তো বড়বাবু আমাকেও ভুল বুঝবেন। আরে বাদ দাও তো সব কথা, আরে এক সিগারেট ধরো। কিন্তু ছোট বাবু, আরে চন্দ্রমা, আরে তুমি এখন চ্যাটার্জি ইন্ডাস্ট্রির কর্মচারী নাও, তুমি হচ্ছে আমার বন্ধু। ঠিক আছে, সিগারেট ধরো। থ্যাংক ইউ। দাদা, এবারে কেউ দেখে ফেলে যাবে, আমি এদিকে পালিয়ে যাই। আরে রাহুল না, আমি বড়বাবু আপনি? আরে কি ব্যাপার রাহুল, তুই এখানে? বিশ্বাস কর রে ভাই কুন্তল, আমি এখানে আসতে চাই, কিন্তু কি করে যাবে এসে বললাম আমি বুঝতে পারছি না। আরে শোন, আমি তোকে বলছি শোন। আরে গৌরীর প্রতি ভালোবাসার আকর্ষণই তোকে এখানে টেনে এনেছে। আমি এখন চাই কুন্তল। আরে দাঁড়া, তার আগে পরের দৃশ্যটা কি হবে সেটা দেখে যা, এত তাড়াতাড়ি পালালে হবে? হ্যাঁ, ছোট বাবু আপনি কি করছেন? বেশ করছি। সালা গৌরীকে বিয়ে করবি? সালা আমার কাজ হয়ে গৌরী নামে পাটন থেকে তুই সালা নিয়ে যাবি, তুই ভোট করবি? তার আগে সালা তুই সালা মায়ের ভোগে চলে যাবে। আরে কেন করবো না, কেন? ওই সালা গৌরীকে নিয়ে সালা ফুর্তি করবে, আর তুই একটু করে চেষ্টা পায় সালাকে আমি সালা মায়ের মুখে পাঠিয়ে দিয়েছি রে। এই গৌরীর ভবিষ্যৎকে আমি মরতে দেবো না, আমি ওকে হাসপাতালে নিয়ে যাবো, আমি ওকে বাঁচাবোই। এই তুই কি করলি? আমার ছুরিটা তুই তুলে নিলি? হ্যাঁ, ছুরি তুলে নিয়ে গেল। হ্যাঁ, সুন্দর চন্দ্রনাথকে বাঁচাতে হবে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে কোনো লাভ নেই, সব সুরের বাচ্চা ফুটে গেছে। আরে কিন্তু তুই এই ছুরিটা ধরলি কেন? আরে এই ছুরিতে তোর হাতে তো ছাপ পড়ে গেছে রে, আমি তার গ্লাভস পরাচ্ছি। আরে পুলিশ এসে তোকে অ্যারেস্ট করবে, তোকে না তাহলে আমি এখন কি করবো? আমি কি করবো? এক কাজ কর, তুই কিছু দিনের জন্য এখানে গা ঢাকা দিয়ে দে, ঠিক আছে? এখান থেকে বহু দূরে চলে যা। দেরি করিস না, তাড়াতাড়ি যা। তোর মানি ব্যাগ দে। এক কাজ কর, আর এই মানি ব্যাগে অনেক টাকা আছে, এই টাকাটা নিয়ে তুই এখান থেকে অনেক দূরে যেখানে খুশি তুই চলে যা। কোথায় যাবো? কিন্তু কুন্তল, বাবা, ছোট মা, গৌরী সবাই কি ভাববে? আরে আমি তো আছি না, আমি সামনে যাবো, তুই যা। আরে লেট করিস না, যা, পুলিশ চলে আসবে, যা। কিন্তু বাবাকে তুই বুঝিয়ে বলিস রে কুন্তল, আমি খুনি নই, আমি খুন করতে পারি না রে কুন্তল, আমি খুন করতে পারি না। যা তাড়াতাড়ি যা। একটাকে ফিনিশ করলাম, আর একটাকে এবার নিশ্চিন্ত হয়ে ওই গৌরীকে তো আমি পাবো না। গৌরী বাড়ির লোক তার আগে ডাকি, ওর বাড়ির লোক এলে না আমি বলবো গৌরীর ভাবি স্বামীকে গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল খুন করে পালিয়ে গেছে। তুই মিথ্যা কথা বলছিস।
আরে তুই, ও তুই তাহলে সব কিছু দেখেছিস? তুই এত বড় জানোয়ার, নিজে খুন করে দাদাকে খুনি সাজাতে চাইছিস? আমি থানায় যাবো, আমি চিৎকার করে বলবো তুই চন্দ্রনাথকে খুন করেছিস। আমি নিজের চোখে দেখেছি। বল বল সারা সুয়ারের বাচ্চা, তুই কিছু দেখেছিস? বল বল। এ ছাড়বো, তার আগে বল তুই কিচ্ছু দেখিসনি। বল। আমি যা দেখেছি তাই শোন, এই কথা যদি কাক পক্ষীতে টের পাই না, তাহলে তোর মেয়ের মতো ওই ঝুমার আমি ইজ্জত নিয়ে নেব। তারপর ওই বিশালকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর সব শেষে তোর ওই সূর্যোদয় পল্লীতে আমি সূর্যাস্ত জানিয়ে দেব। বল কিচ্ছু দেখিস? বল সবাইকে বল, সবাইকে বল কিছু দেখিস? আমি কিচ্ছু শুনিনি। এই হাসতে হাসতে বল। আমি কিচ্ছু দেখিনি। কাঁদতে কাঁদতে বল। আমি এখানে ছিলাম না। এই হাসতে কাঁদতে বল। আমি কিচ্ছু দেখিনি। যা, আমি কিচ্ছু শুনিনি। বলতে বলতে চলে যা। আপনি কিছু দেখেননি মাস্টার মশাই? আপনি কিচ্ছু দেখেননি? কিচ্ছু দেখেননি? যা। जोर का झटका धीरे से लगा। একমাত্র উইকনেস ওই বুড়োটাকে আমি উইকনেসের মধ্যে ঢুকিয়ে দিলাম। রাহুলের কাছ থেকে ছিনে নেওয়া এই মানি ব্যাগটা আমি ফেলে দিলাম। ছুরিতে আঙুলের ছাপ, আর এই মানি ব্যাগটাই হবে রাহুলের বিরুদ্ধে একটা প্রমাণ। আর তোকেও বলি আগে মাইরিয়া কি বিয়ে করতে হবে? এই মালটা কি বিয়ে করতে হবে? আমার মালটা কি বিয়ে করতে হবে? দেশে আর মেয়ে ছিল না। আমি ভাবলাম দাদা রাহুলকে ছড়িয়ে দিয়ে আমি ঢুকবো, আরে সারা ঢুকে গেল, আর তোর পেটে ঢুকে গেল। আরে সারার কত শখ, হানিমুন করবে, হ্যাঁ গৌরীকে ভোগ করবে, তার কি সারা মায়ের ভোগে চলে গেল। না 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 না, এই জন্য আমার বড় দুঃখ হচ্ছে। না না না, এই দুঃখ পরে করবো, আগে লোকজনকে ডাক। সর্বনাশ হয়ে গেছে গন্ধনাথ, সর্বনাশ হয়ে গেছে চন্দ্রবাবু, কোন হয়ে গেছে। তুমি তো জানো মানে আমি আর চন্দ্রনাথ সিগারেট খেতে খেতে এখানে এসে গল্প করছিলাম, কিন্তু কিন্তু ঘুণা করে বুঝতে পারিনি ওই স্কান্ডার রাহুলটা অন্ধকারে পেতে দাঁড়িয়ে আছে। মামে হ্যাঁ হ্যাঁ সুমন্তদা, হ্যাঁ আরে আমরা কিছু বুঝে ওঠার আগে ওই চন্দ্র ওর পেটে ওই রাহুলা করে চুরিটা ঢুকিয়ে দিল। জয়ন্তদা আমি ধরার চেষ্টা করেছিলাম, আর আমাকে ধাক্কা মেরে পালিয়ে গেল, ওর পায়ে লেগেছে জানবে। ও বাবা রে, আরে কই দেখি দেখি দেখি, আরে দাঁড়া দাঁড়া, ও মামে হামগুলি দিয়ে তো দারুণ শুনে গেছে। রাহুল এত বড় ক্রিমিনাল, ওই মানি ব্যাগটা ওটা আছে, ওই দেখি দেখি, একই এটাই তো রাহুল চ্যাটার্জি। রাহুল চ্যাটার্জি, এদিকে তো চিৎকার কেন? কি হয়েছে? আমার ভাই চন্দনা, ও আমার শুয়ে আছে কেন? কি হয়েছে? বৌদি সর্বনাশ হয়ে গেছে গো, বৌদি সর্বনাশ হয়ে গেছে।
করেছে ওই স্কাউন্ডেল রাহুলটা তোমার বাবি স্বামীকে খুন করেছে। কি বললি কুন্তল? ওই রাহুল আমার বিয়ের আগে আমাকে আমি আসছি দাদা। কোথায় যাচ্ছিস? সংস্থায় রাহুল চ্যাটার্জির কাছে। সে আমাদের মনের জীবনে চিনিমিনি খেলেছে, আমরা তাকে কিছু বলিনি, কিন্তু এখন তার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলে তাকে অন্ধ করে দিয়েছে। তাকে আমি কোনো মতে ছাড়বো না দাদা। এই শয়তানটাকে আমি শেষ করে দেবো, এই শয়তানটাকে আমি শেষ করে দেবো। ও কাজ তোর নয়, আমার নয়। না, আইনের পথে আমি ওই রাহুল চ্যাটার্জিকে শাস্তি দেবো। নিশ্চয় দেবে, যন্ত্রণা নিশ্চয় দেবে। আরে এই সরল নিষ্পাপ গৌরী জীবনটাকে ওই রাহুল অন্ধকার রাত্রি নামিয়ে দিয়েছে গো। আমি আমি রাহুলের ভাই বলছি, আমি নিঃশংস করি রাহুলের শাস্তি চাই। আমিও শাস্তি চাই, ওই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। কোনটা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা আপনার পাশে আছি জয়ন্তদা। আপনার জন্য একদম আপনাদের সাথে বেইমানি করবো না, বেইমানি করবো না। দাদা বলে কোর্টে আমরা সাক্ষী দেব, ওই মাননীয় বিচারপতিকে বলবো এই অনার ওই চন্দনা চক্রবর্তীকে আমার দাদা রাহুলই খুন করেছে। আমি নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। মানে মানে তাতে কি আমার ভাইয়ের জীবন আসবে? আসবে কখনো না। শোনো, তোমার বোন আমার ভাইটাকে খেয়েছে, ওর নিঃশ্বাসে বিষ আছে, ও কান লাগেনি। শুনে রাখো, আজ থেকে আমি ওকে কোনোদিন ক্ষমা করব না, করব না, করব না। আমাকে একবার রাহুলের কাছে নিয়ে যাবে। ছোট ছোট একবার রাহুলের কাছে নিয়ে যাবে। আমি না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চারদিকটা আমার অন্ধকার কেন? কেন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চারদিকটা অন্ধকার কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কি অন্ধ হয়ে গেলাম দাদা? আমি কি অন্ধ চলো রাহুল চ্যাটার্জি, পৃথিবীর যে প্রান্তেই তুমি লুকিয়ে থাকো না কেন, এই জয়ন্ত ভট্টাচার্য তোমাকে রেহাই দেবে না। এটাই পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা। আমি এটা চাই রে ভাই, আমরা এটা চাই। আমার ধারণা বিচার তার ফাঁসি হবে, ফাঁসি। বন্ধ করো, বন্ধ করো তোমার হাসি। ওই হাসি ছাড়া আমার সারা শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দিচ্ছে। আমার কি দোষ বলো তো? তোমার খুনের ছেলেকে তোমার সারাটা শরীর জ্বালিয়ে দিয়ে গেছে। ওর মধ্যে আমার রাহুল খুনি নয়। আরে খবর কাজটা কি তাহলে মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যা বেসাতি করাই হচ্ছে কাগজবাজি ধর্ম। ব্যবসা বাড়াবার জন্য কাগজের পাতায় পাতায় ওরা নগ্ন মেয়েদের ছবি ছাপায়, মিথ্যা স্ক্যান্ডেল ছড়িয়ে সম্মানীয় মানুষদের ক্রিমিনাল বানায়, আর এই ক্রিমিনালদের করে পুজো। শুনতে আমি চাই না। আর স্কুলার কি আর আলো সহ্য হয় বলবি? সামনে কথা বলবে। কখনো নয়, কখনো নয়। ওই কাগজের মিথ্যা খবরটাকে নিয়ে তোমরা উল্লাস রাহুলকে খুনি প্রমাণ করার জন্য তোমরা একবারে উঠে পড়ে গেছো। আচ্ছা মঞ্জুরি, মা না হলে তুমি তো রাহুলের মাঝি, তাহলে ছেলেটা যে কাল রাত বাড়ি ফেরেনি যে কথা জেনেও তার জন্য তোমার মনটা একটু কাঁদছে না? খবরদার মঞ্জুরি, আমি তোমাকে শেষবারের মতো বলছি,
রাহুল খুনি বলতে চাইবে না, রাহুল খুনি নয়, হ্যাঁ তাই তাই। যার হৃদয়ে বিবশ করে ছুঁয়ে যাচ্ছ না, যার হৃদয়কে স্পর্শ করে শিশুটি তোমার হাসি, গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে মেতে ওঠে, আমার সন্তান সে রাহুল কোনোদিন অন্ধকার পৃথিবীতে পা দিতে পারে না, কিছুতেই পারে না। না বাবা না, আমিও প্রথমে সে কথা তোমার বিশ্বাস করতে পারিনি বাবা, কিন্তু তোমার মনে বিশ্বাস করতে পারিনি যে রাহুলের মতো একটা ভালো ছেলে কারো জীবন ছিনিয়ে নিতে পারে। বাবা আমি জানি আমার মুখ থেকে এই কথাটা শোনার পর তুমি হয়তো খুব খুব রাগ করবে এবং রাহুলের জন্য খুব কষ্ট পাবে বাবা, কিন্তু বাবা তোমার ছেলে হয়ে আমি কি করে মিথ্যে কথা বলি? তাই পুলিশকে আমি যে কথাটা বলেছি তোমাকেও আমি সে কথাটা বলছি বাবা। ওই গৌরীর ভাবি স্বামীকে রাহুলই খুন করেছে বাবা। আরে 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 তোর ব্রেন যে এতখানি ম্যাচিওর হয়ে গেছে আমি তো এতদিন বুঝতেই পারিনি। তোর কথাগুলো শুনে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি একদম তোমার শোনাটা অক্ষুণ্ণ রাখবো। হ্যাঁ নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। তবে তার আগে তুই আমার একটা কথার জবাব দিতে। কি কথা বাবা? ওই গৌরীর ভাবি স্বামীকে রাহুলই যে খুন করেছে এ কথা তুই কি করে জানলি? ও বাবা আমি ওখানে নিজের চোখে দেখেছি বাবা। জবাব দে যে তোর নজর শুধু এই ভাঙার দিকে থাকে কেন? তার বিরুদ্ধে শুধু তোরাই কেন অভিযোগ করিস? সত্যি বলছি। এবার যদি আমি তোমাদের সত্যি কথাটা বলি কি বলবে বলো? বাবা বাবা হয়তো এই কথাই বলবে মা, আমি ওই নির্ছুমাকে পাঠিয়ে রাহুলের ঘরে ঢুকিয়ে দিয়ে হয়তো আমি লম্পট সাজিয়েছি, আমি ঘুমটা করে রাহুলকে খুনি সাজিয়েছি। বাবা এই কথা বলতেই চাই না বাবা। বাবা তো এই কথা বলবি মা, বাবা তো এই কথা বলবি, কারণ আমি যদি রাহুলের মতো লেখাপড়া শিখতে পারিনি, তার মতো প্রেম করতেও পারিনি, তাই সত্যি কথা বলার জন্য বাবার তিরস্কারই আমার একমাত্র পুরস্কার মা, একমাত্র পুরস্কার। ঠিক আছে দাও বিশাল দাও। বিশাল ওগুলো কিসের ফাইল? অফিসে কিছু জরুরি ফাইল। ওগুলো দিন আমাকে দাও। বাবা আমি হ্যাঁ তুই অফিসে এই জরুরি ফাইলে তুই কোন সাহসে সই করতে যাচ্ছিস? আমি তো তোকে সেই অধিকার দিইনি। কিন্তু স্যার ফাইলগুলো আমি এগুলোকে সই করে রাখবো। ওকে স্যার। 2% শোনো, এই মুহূর্তে রাহুল এই বাড়িতে না থাকলেও তার বাবা এখানে রয়েছে, কাজে কাকে কোম্পানির এমডি করলে কোম্পানি লাভবান হবে সেই দায়িত্বটা আমার। নাও গেট লস্ট। ওকে স্যার, আপনার কথাটা আমার মনে থাকবে। এই যে কেন তুমি আমার ছেলেকে এমনি করবে না? ও কি তোমার নিজের ছেলে নয়? বাবা তুমি মায়ের কথা রাগ করো না বাবা। এই ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি এই গলদ ধরে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই না। তাছাড়া ওসব ভার বহন করার ক্ষমতা আমার নেই বাবা, তাই আমি স্থির করেছি আমি সন্ন্যাস নেব। আমি ওই রাম রহিমের কাছে জেলে একবার দেখা করে আসবো। সত্যি যদি আমার রাখো আমার কুন্তল সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যায়, ওকে আমি কিছুতে ছাড়বো না। আমার শেষ কথাটা শুনে রাখো, আমার স্নেহ মায়া মমতা দিয়ে আটকে রাখবো তোমার কোম্পানি। ওকে আমি এমনি করবোই করবো, আর এইটাই আমার শেষ কথা। শেষ কথা বলছো কেন মঞ্জুরি? তুমি শেষ কথা বলছো কেন? এই তো সবে শুরু। তোমাদের এই মা ছেলের চরিত্রটা আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। না কাবাবু না, আপনার কাছে পরিষ্কার হলো, কুন্তলের চরিত্রটা আমার কাছে পরিষ্কার নয়। আমি গৌরী বাড়ি গিয়েছিলাম, তারপর সেখানে গিয়ে জানতে পারলাম সেখানে অকুস্থলে হাজির ছিল একমাত্র কুন্তল। তার সামনেই নাকি কুন্তলের সামনে খুন হলেও আমার রাহু থেকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। কাকাবাবু, আমি আপনার সঙ্গে একমত। রাহুল প্রজেক্ট কাজ করতে পারে না।
আচ্ছা, পুলিশ কি কাউকে সন্দেহ করছে? না কারো না, পুলিশের ধারণা রাহুলই খুন করেছে, কিন্তু কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর পিছনে একটা আছে পাকা মাথা। কে সেই পাকা মাথা? আমি জানি না কাকাবাবু, আমি জানি না। সেদিন পল্লীতে গিয়ে শুনলাম একটা গভীর ষড়যন্ত্র চলছে। বলো বলো ছবি, তুমি কি শুনতে পেয়েছো? কুন্তল ছাড়াও আর একজন আই উইটনেস এখানে হাজির ছিল। কে কে সে? তার নামটা আমি এখন বলতে পারবো না কাকাবাবু, কারণ তাকে আরো কিছুদিন আমাকে ওয়াচ করতে হবে। তারপর তার মুখ থেকে বার করবো আসল খুনিকে। তাহলে আমার কথা হয়তো ঠিক। হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার কেউ বন্ধু রাহুল খুনি নয়। তাকে নির্দোষ প্রমাণ করে আসল খুনিকে চিহ্নিত করবে এই ডাক্তার সৌভিক ব্যানার্জি। ঈশ্বর, ঈশ্বর যেন তাই করেন জয়ী, ঈশ্বর যেন তাই করেন। কিন্তু রাহুল, ওরে রাহুল, সে তো খুনি নয়, তাহলে সে বাড়িতে ফিরে আসছে না কেন? রাহুল, রাহুল তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ওরে তুই এই বাড়িতে ফিরে আয়। ওরে রাহুল। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো। আমি জানি বাবা, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। তাই তো তোমার কথা ভেবে ভেবে আমার মনটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু পুলিশের ভয়ে যে আমি তোমার কাছে ফিরতে পারছি না। কিন্তু আর কতদিন আমি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? সঙ্গে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! এই বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে এই কলকাতা শহরে কয়েকখানা বাড়ি থাকা সত্ত্বেও তার পকেট আজ গড়ের মাঠ, তার ঠিকানা এই ফুটপাত। যন্ত্রণায় আমার মাথাটা ঘুরে যাচ্ছে। সকাল থেকে এক টুকরো খাবারও আমার জোটেনি। শরীরটা যে আমার বড় ক্লান্ত। আমি যে আর চলতে পারছি না। ঈশ্বর, কোন অপরাধে তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? ঈশ্বর, কোন অপরাধে এত কষ্ট দিচ্ছ? কে তুমি ঈশ্বর ঈশ্বর করছো? ঈশ্বর কি আছে? ঈশ্বর থাকলে কি এই সমাজে এত অনাচার হতো? ঈশ্বর নেই। কি বললেন ঈশ্বর নেই? না, নেই, ঈশ্বর নেই। বাবু, তোমার একই অবস্থা হয়েছে। আপনি বোধহয় ভুল করছেন। আমি কোনো বাবু টাবু নই। আমি রাস্তার মানুষ। আর আমার ঠিকানা যে ফুটপাত। তুমি ব্রাহ্মণের কাছে গায়ত্রী লুকোতে চাইছো? না, তুমি গোপন করলে কি হবে? আমি তোমাকে ঠিক চিনেছি। ভুল চিনেছেন। আমি যে কারো চেনা পৃথিবীর অচেনা মানুষ। আমি কারো চেনা মানুষ নই।
Please leave me alone. এ কি শরীরে তোমার কাজ হয়ে যাচ্ছে বাবু? পুড়ে যাক আমার শরীর মন, সব শেষে নিস্তেজ হয়ে যাক আমার অস্তিত্ব। কেন শেষ হয়ে যাবে? তুমি বাঁচতে চাও না? কি করে বাঁচবো, কি করে বাঁচবো বলতে পারেন? মিথ্যা অপরাধীর বোঝা মাথায় নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো পথই আমার খোলা নেই। তাই এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে সবাই। চুপ করো। লড়াইয়ের ময়দান থেকে যে পালিয়ে যেতে চায় সে একটা কাপুরুষ। কি বললেন কাপুরুষ? হ্যাঁ, ঠিকই বলেছি। না হলে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রতিশোধ নিতে চাও না? কার বিরুদ্ধে আমি প্রতিশোধ নেব? ওই কুন্তল যে আমার ভাই। থামো! তুমি কেন ভুলে যাচ্ছ? ওই তোমার ভাই তোমাকে খুনি সাজিয়েছে, আর তারই জন্য তোমাকে পলাতক হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে হচ্ছে। অথচ আসল খুনি তোমার ভাই, সে বহন তবিয়তে সমাজের বুকে দাবিয়ে বেড়াচ্ছে। এবার বলো, নিজেকে নির্দোষ প্রমাণ করে তুমি প্রতিশোধ নিতে চাও না? হ্যাঁ, চাই চাই। ওই মিথ্যার মাকে তুমি কারো থেকে জানো, সত্যের সূর্যটা আমি বের করে আনতে চাই, কিন্তু তার জন্য চাই একটা ভয়ঙ্কর কাল। কিন্তু আমি যে বড় অসহায়, কোথায় পাবো আমি সেই ছলের শক্তি? আমি দেবো তোমাকে সেই শক্তি। কিন্তু আমার যে কোনো আশ্রয় নেই। আমি তোমাকে আশ্রয় দেব। কি থাকবে আমার সঙ্গে? এই সাগরের বুকে তুফান হয়ে থাকবো, শস্য শ্যামলা মাটির বুকে আপনি গৃহে থাকবো। কিন্তু আমার যে ভাঙা ঘর, ছোট ঘর। কম দামি বাসকেই তো থাকে বারুদ মুখী দেশলাই কাঠি। তাহলে আমার এই হাতটা শক্ত করে ধরে প্রতিজ্ঞা করো, আমি এই রাষ্ট্র ভারতীয়তার আমি যদি কেউ হই, সরল হারানো এব আত্মসাতে চিকাগোর জানবো। বলো, নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রতিশোধ নেবে? আমার জীবনের সোনালী দিনগুলোকে ছিনিয়ে নিয়েছে, তাদের আমি কাউকে ছাড়বো না। এই হিরোয় আপনাকে থেকে প্রতিশোধের লাভা উৎপীড়ন করে তাদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। আমি কোরআনের সাথে খেলিব আজি মরণে খেলা, দেশি তো বেলা সগন বরসায় বগুন আধার, ফেরো বাড়ি ধারে থাকি চারিধার, ভীষণ রঙ্গে অবতরঙ্গে ভাসাইয়া বেলা। একটি ভরা ভালোবেসে হয়ে যদি ক্লান্ত, বলতা দোষ কি এমনি হবে সে কি জানতো? একটি বলা ভালোবেসে হয়ে যদি বলতা দোষ কি এমনি হবে সে কি জানতো? একটি বলা ভালোবাসা দিয়ে বাধা আশা ভেঙে গেল সেই ছড়িয়ে আশা। ভালোবাসা দিয়ে বাধা আশা ভেঙে গেল সেই ছড়িয়ে আশা। হবে সে কি জানতো? কি বলা
হবে সে কি কি হয় ভক্তমীরা যতই ভাই রূপ সাজা ছবি মারে মেঘে পায়রা 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 মেঘে পায়রা 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 গাছা কি হয় ভক্তমীরা যতই ভাই রূপ সাজা নজর ছবি মারে পায়রা 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 মেঘে পায়রা 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 আমার শরীরটা খুব খারাপ করছে আমি বাড়ি যাবো কাকা আরে পার গেছে মালটা না সময় যেন কি আমার কাছে গোপন করে গেল তবে কি এই আমার সঙ্গে চলো কোথায় কোথায় যাবো কে তুমি আরে আমি তোমার নতুন আছি আরে চলো না না আমি কোথায় যাবো না হ্যাঁ বিশাল হাতে ছেড়ে বলছি আরে না চলো না এ বদলা নেব বদলা 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 কি বললে বদলা হ্যাঁ বদলা মনে পড়ে সমাজ থেকে তোমার প্রেমিকা আমাকে চড় মেরেছিল আর তোমার পুলিশ অফিসার দাদা আমার বোনকে করেছিল অপমান আজকে তার বদলা নিতে চাই আজকে তুই বলবে দিতে চাস হ্যাঁ যাই সেদিন চট্ট আজ আমার গালে জ্বালা ধরায় আমার বোনের অপমান আমার রক্তে আগুন জ্বালায় সেই জ্বালা আজ উপশম করবো প্রথম আবে দুটো হাট দোহাই তোমার আমাকে ছেড়ে দাও বিশ্বাস করো বন্ধু কিন্তু তোর যৌবন তো এখনো অন্ধ হয়ে যায়নি তোর যৌবনের মতো আমি গেলে নেবো আরে কেউ তোকে বাঁচাতে পারবে না তাহলে কে তুই আমি আর বদলে নেবই মনে রাখিস আমি বিশাল গুন্ডা ভয়ঙ্কর চেয়েও ভয়ঙ্কর আমার কথাটা শুনে যাবে জানোয়ার দ্বিতীয় দিন যদি এই সূর্যোদয় পল্লী মেয়েদের মা বন্ধুদের হাত দুটো থেকে তোর হাত দুটোকেই আমি কেটে নেব
জেগেছে, আগ্নেয়গিরি জেগেছে, বলতে শুরু হয়েছে তার প্রতিশ্রুতির লাভাগ্র। আমি যাই সূর্যাস্তের পল্লীর ভেয়ে বয়ে বলে আসি, আর তোমাদের কোনো ভয় নেই। আমি ধন্য বাবু, তোমাকে জানাতে পেরে আমি ধন্য হয়েছি। এবার তোমাকে শুরু করতে হবে আসল খেলা। ধর্মরাজ্য স্থাপনের লক্ষ্যে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে কর্মকুরুক্ষেত্রের রণাঙ্গনে। ছাপাবো স্যার, ছাপাবো মানুষের জীবন যৌবন নিয়ে যারা জুয়া খেলে, প্রেম ভালোবাসা মায়া মমতাকে যারা টাকার গাড়ি পাল্লায় ওজন করতে চায়, সেই সব দুর্নীতির দুর্যোধন আর অন্যায় অত্যাচারে দুঃশাসনকে নির্মূল করে আমি আজ থেকে ঝাঁপিয়ে পড়বো আমার কর্মকুরুক্ষেত্রের রঙ্গনে। কে আপনি? কি গৌরী? কি হলো? চুপ করে আছেন কেন? সত্যি করে বলুন, কে আপনি? কি আপনার পরিচয়? আপনার কণ্ঠস্বরটা আমার বড় চেনা চেনা লাগছে। সত্যি করে বলুন না, কে আপনি? কি আপনার পরিচয়? গৌরী আমার কণ্ঠস্বরটাকে চিনতে পারলেও এই আবছা আলো ও আমায় চিনতে পারেনি। তাই আমি এখান থেকে চলে যাই। আমার কথা উত্তর দিচ্ছেন না। কে আছেন? কে আছেন? আমার পাশটা একটু পুড়িয়ে দিন না। আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। হায় ঈশ্বর, তুমি আমাকে কি শোনালে? তুমি আমাকে কি দেখালে? তোমার তো অনেক ক্ষমতা ঈশ্বর, তাই তুমি কি পারো না এই আমার চোখের দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে ওই গৌরীর চোখের দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে আমার পাশটা কি পারো না? আমার পাশটা ও শোভিতা, তুমি এখানে? প্লিজ তুই গৌরীর কাছে আমার পরিচয় দিস না রে। না রে সৌভিক, না, আমার পরিচয় জানতে পারলে গৌরী আমাকে ঘৃণা করবে। সময় হলে সব তোকে আমি বলবো। তুই আমাকে কথা দে সৌভিক, তুই কথা দে। ওকে। আচ্ছা শোভিতা, তুমি কার সাথে কথা বলছো? ও আমার এক বিশেষ বন্ধু, বহুদিন পর তার সঙ্গে দেখা হলো। আচ্ছা সেই ভদ্রলোক কি চলে গেছেন? না ম্যাডাম, না, আমি যাইনি। তাহলে আপনি আপনার পরিচয় কেন দিচ্ছিলেন না? হয়তো দেওয়ার মতো কোনো পরিচয় তার নেই। কিন্তু নাম তো একটা আছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমার নাম রোহিত। রোহিত? হ্যাঁ গৌরী, ওই রোহিত হচ্ছে আমার বহু পুরনো বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু কিছুদিনের জন্য এই রোহিত নিখোঁজ হয়ে গেছিল। সে কি? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ গৌরী, হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আমার এই কণ্ঠস্বরটাকে শুনে আপনি আমার চমকে উঠেছিলেন কেন? ওই কণ্ঠস্বর যে গৌরীর বহুদিনের পরিচিত, সেই মানুষটা ছিল গৌরীর কাছের মানুষ। শুধু কাছের মানুষ ছিল না রোহিত বাবু, সে ছিল আমার ভালোবাসার মানুষ। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে তো কোনোদিন আমাকে ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করে গেছে। আসলে কি জানেন রোহিত বাবু, সে যে আমার জীবনে চেনা পৃথিবীর অচেনা মানুষ। না গৌরী, না, রাহুলের বন্ধু হিসাবে বলছি, তোমার ধারণা ভুল। কি বললে? তোমরা মেয়েরা মনে করো শুধু তোমরাই ভালোবাসতে জানো, ছেলেরা পারে না। এই কথাটা ঠিক নয়। হ্যাঁ, তাই ঠিক চৌরিক দা। না ম্যাডাম, না, পুরুষেরাও ভালোবাসতে জানে, তাদেরও হৃদয় আছে, সেই হৃদয় দিয়ে তারাও ভালোবাসে। মেয়েরা সেই ভালোবাসাটাকে ভুল বুঝে অবিশ্বাস করে। রোহিত বাবু, এই কথা আপনি কেন বলছেন? আপনি কি কাউকে ভালোবেসে আঘাত পেয়েছেন? শুধু আঘাতই পায়নি গৌরী, রোহিত যাকে ভালোবাসতো তার ভুলে রোহিতের জীবনটা ভেঙে তছনছ হয়ে গেছে। কি বলছো? সে তো আর আমার জীবনে কখনো ফিরে আসবে না। তোমার নেগেটিভ চিন্তা ত্যাগ করো রাহুল, তোমার নেগেটিভ চিন্তা ত্যাগ করো। মনে করো, রাখো, কঠিন লোহাকেও মরচে পড়ে পাথর ঘষে ক্ষয়ে যায়। আর সে তো মানুষ, আমার বিশ্বাস তার ভুল একদিন না একদিন থাকবে। ডাক্তার, সবিতা,
আমার চেম্বারে এসো। কথা আছে পরে বলবো, আমার একটা চেম্বারে পেশেন্ট দাঁড়িয়ে আছে। জানেন রহিম বাবু, আপনার জীবনের সাথে না আমার জীবনের অদ্ভুত একটা মিল আছে। আমি যাকে ভালোবাসতাম সেই বেঈমানটা আমার জীবন থেকে সমস্ত অলংকার পুড়িয়ে দিয়েছে, কেড়ে নিয়েছে আমার দুঃখ খেলালো। কোনোদিন যদি সে প্রতারকের সাথে দেখা হয়, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করবো, বলো কেন? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে আমার জীবনটা নষ্ট করে দিলে কেন? তোমাকে তো আমি বলতে পারছি না বৌদি, যে আমি প্রতারক নই, খুনি নই, আমি বেঈমানও নই, আমি খুনিও নই। আমি আজ তোমায় ভালোবাসি, আমি আজ তোমাকে চাই। রহিম বাবু, আপনি আপন মনে কি ভাবছেন? আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার চোখে আলো ছেড়ে দেব। আপনার ওই শীতল হয়ে যাওয়া হৃদয়টাকে আমি নতুন ছন্দে সাজিয়ে দেবো। না রহিম বাবু, আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি বুঝে আমাকে দয়া করতে চাইছেন? না ম্যাডাম, না, আমি চাইছি আপনার শীতল হয়ে যাওয়া হৃদয়টাকে আমার ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে নতুন করে সজীব করে দিতে। আমি পারবো না রহিম বাবু, আমি পারবো না নতুন করে ভালোবাসার শব্দটাকে আমি যে ভালোবাসতে পারবো না, ওই শব্দটাকে আমি যে কিছুতেই ভালোবাসতে পারবো না। কিন্তু আপনাকে নির্ভুল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি যদি বাড়িয়ে দিই আমার বন্ধুর পথে চলার জন্য, আমি কি আপনার বন্ধু হতে পারি না? রহিম বাবু, দুঃখের সিন্ধু পার হওয়ার জন্য আমি আজ থেকেই বাড়িয়ে দিলাম আমার বন্ধুত্বের হাত। আমি ধন্য রহিম বাবু। আমার এই আঠার ঘেরা জীবনে আপনি যে আবার নতুন করে সাহস জোগালেন, আমার এই শুকনো হয়ে যাওয়ার জীবনে নতুন করে বলেন নদীর প্লাবন, আমার নতুন করে আমার বাঁচতে ইচ্ছা করছে রহিম বাবু, আমার যে নতুন করে বাঁচতে ইচ্ছা করছে। বন্ধু তোমার পথের সাথী চিরদিন থাকি বন্ধু তোমার পথের সাথী চিরদিন থাকি এই বাবার প্রতি তার এই অবহেলার জন্যই ওই মঞ্জুরি আর কুন্তল আমার উপরে মানসিক নির্যাতন চালাচ্ছে। ইন্ডাস্ট্রিকে গ্রাস করার জন্য একেবারে ওত পেতে বসে আছে। আচ্ছা ভজন, এসব আর কতদিন আমি সহ্য করতে পারবো বলতে পারি? এখনো কেন সহ্য করছো? ফুটে যেতে পারছো না? বেশ করছি। আমি ঠিকই বলেছি। রাহুল ফেরার হয়ে যাওয়ার পর এই বুড়োর শকুনটা সারা কাবু হয়ে গেছে, তবু সারা ব্যবসা এখনো ছাড়েনি। অথচ আমার কোনো কাজ নেই। অফিসে গেলে অফিসের কর্মচারীরা আমাকে মানে না, তারা আমার দিকে করুণার দৃষ্টিতে তাকায়। বেশ করে কেন তাকাবে? কেন করুণা করবে? কেন তারা আমাকে মানবে না? জবাব দাও বলছি। দাদা বাবু চুপ করো, কর্তা বাবুর শরীর একদম ভালো নেই, ওনাকে বিরক্ত করো না। এই চাদরটা পায়ের জুতো মাথায় উঠতে চাইবি না। না, আমি কর্তা বাবুকে ছেড়ে কোথাও যাবো না। এই তোর বাচ্চা দেবে? দাদা বাবু, এই 30 বছরে এই বাড়িতে এতটুকু অপমান আমাকে কেউ করতে পারেনি। আর তুমি আমার পায়ে হাত তুলবে দাদা বাবু। আরে যদি বাড়ি থেকে না যান না,
তোকে যা ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো রে। আমি এই বাড়ির মালিক, আমি বলছি যে ভজন এই বাড়িতেই থাকবে। ও তাহলে তুমি এই বাড়ি থেকে না দাদাবাবু, এত বড় পাপ তুমি করো না দাদাবাবু। আমি এবার থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, তুমি কর্তাবাবুকে শান্তিতে থাকতে দিও। ভজন, শান্তিতে থাকতে দিও। ভজন, শান্তিতে থাকতে দিও কর্তাবাবু। আমার নাম ভজন। এই 30 বছরে আমি ছাড়া তোমার কষ্ট বুঝে ভজন। ভালো থেকো কর্তাবাবু, ভালো থেকো। শরীরে জল লাগে কর্তাবাবু, শরীরে জল এই কাল থেকে না ওই রাহুলের চেয়ারে আমি বসবো। কি করে বসবি তুই? কি করে বসবি? ওই চেয়ারে মানুষকে বানায়, তোর মতো জন্তুকে বানায়। রাজকোষে মানুষের মতো দেখতে হলেও তুই এখনো মানুষ হতে পারিসনি। একটা বড় বড় জন্তু হয়ে রয়েছিস, হতভাগা। একটা বড় বড় জন্তু হয়ে তুই রয়েছিস। খুন করবো। ওই রণবীর চ্যাটার্জিকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব, কারণ ওই কোম্পানির মালিকানা আমার চাই। তার আগে ওই গৌরীকে আমার চাই। গৌরী অন্ধ, কিন্তু কিন্তু তার যৌবনটা সারা এখনো দশে আছে। গৌরীর বাড়ি হেভি চেহারা, যেন একবারে কাঁচা পেয়ারা। ওই কাঁচা পেয়ারার গৌরীকে আমি চাই। এবার তো গৌরীকে। দাঁড়াও, এই কি ব্যাপার, তুমি অসময়ে এখানে? তোমার সঙ্গে আমার কথা আছে। এই তোমার কথা শোনার আমার কোনো মন নেই। কিন্তু যদি বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো? আরে অফকোর্স। আরে আমার কাছে তোমার প্রয়োজন পুরিয়ে গেছে। কিন্তু তুমি তোমাকে ভালোবেসেছিলে। ভালোবাসা? আরে মিস ঝুমা, ওটা আমার ভালোবাসা ছিল না মা, ওটা ছিল আমার যৌবনের নেশা। তুমি যে আমাকে বিয়ে করবে বলেছিলে। বলেছিলাম তো, কারণ ওই রাহুলকে লম্পট সাজাবার জন্য তোমাকে আমার প্রয়োজন ছিল, আর তোমাকে পটাবার জন্য দরকার ছিল ভালোবাসার একটু নাকামো করা। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি যে তোমাকে সত্যিকারে ভালোবাসি। সেটা আমার সৌভাগ্য। কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে। এই কোথাকার নাকা মারে রে তুই? আরে তুই কি করে ভাবলি এই তোর মতো একটা বস্তির মালকে এই কুন্তল চ্যাটার্জি বিয়ে করবে? তুমি তোমাকে ভালোবেসে দিনের পর দিন আমার দেহটাকে নিয়ে চুষে চুষে খেয়েছো, ছেড়ে ছেড়ে খেয়েছো, আর তারই ফলস্বরূপ আবার করবে আমার। আরে কি বলি? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সালি, যদি দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করছি না, তাহলে রাতে তোর ওই পেটটা আমি ফাটিয়ে দেবো। এই এক কাজ কর, তুই এই বেশ্যালয় সোনাগাছিতে গিয়ে বাচ্চার বাপের সন্ধান করবে যা। কি ব্যাপার, তুমি এখানে কেন? বেশ করেছিস, এসেছি, তাকে জবাব দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছিস। কেন তুই আমার সন্তানকে অস্বীকার করছিস? এই তোমার কোনো কথার আমি জবাব দেবো না। দিতে হবে। তোর বাপকে আমি কিছুতে মেনে নেব না। এই মেয়েটাকে তো বিয়ে করতেই হবে। কেন তুমি ওর প্রতি এত দরদ দেখাচ্ছ, এত জ্বালানি করছো কেন? আমি বুঝি, আমি সব বুঝেছিস। আমাদের সন্তান গর্ভে ধারণ করলে যে কি অবস্থা সেটা আমি বুঝি। আমি তো
বাবা তো কতখানি অসহায় আজ বলতো আমাকে বাঁচান মাসিমা আমাকে বাঁচান আমাকে বাঁচান এই আনন্দবী এই তুমি বেরিয়ে এখান থেকে তুমি এই বাড়ির আশেপাশে তোকে দেখি না শালি গুলি করে মারবো শয়তানি তা তো মারবি রে জানাই তা তো মারবি কারণ আমি যে বড্ড বেশি ভুল করে ফেলেছি কিন্তু আর আমি জীবনে একটা ভুলও করবো না কোনো ভুল আমি করবো না এখন থেকে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো তাই তোর আসল কুকীর্তির কথা আমি বাইরে গিয়ে সবাইকে ফাঁস করে দেব এই শালি তার আগে তোর মুখটা ফাটিয়ে দেবো রে বিশ্বাস আরে আমার কাছে নারী মানে কি জানেন দাদা ওরে অবলা নারী তোমায় করবো যে কোন ঠাসা রাখবো তোমায় খাঁচার ভিতর তোমার কারবো মুখের ভাষা উঠতে চাই দেখতে চাই না আকাশ তুমি ছাড়বো তোমার ডানা খাঁচার ভিতর ঢুকে থাকো করবে না তোমায় কেউ মানা তোমার বন্দি আমার জীবন আমার হাতে পাবে না তুমি ছাড় খুন করেছি স্বপ্ন তোমার আর বেরো না নারীবার বাদুখানা শিকল দিয়ে রাখবো তোমার বেঁধে নিস্তার নেই নারী তোমার আমার হাত থেকে লাভ হবে না কেঁদে ওরে আমিও কারো দোষ নেই রে সব দোষ আজ আমার ভাগ্যের রে ভাই সব দোষ আমার রাহুলের নির্দিষ্ট খেয়ে তোকে বেঁচে থাকতে হবে না মানে না এই পৃথিবীতে কারো উচ্ছিষ্ট খেয়ে আমি বড় হব না। আমি এই পৃথিবীতে নিজের অধিকার নিয়ে বাঁচব আমার চলার পথে যে বাধা দেবে তাকে আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি আমার মা তো আমার কোনো কাজে কোনোদিন প্রতিবাদ করেনি তবে মা আমার গানে আজকে চর মারলো কেন তাহলে মা কি আমাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিতে চাইছে তার মানে বেঈমানি বিশ্বাসঘাতকতা প্রয়োজন হলে ওই মাকেও আমি মেরে ফেলবো না না আমি কি বলছি যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবী আলো দেখিয়েছে সেই মাকে আমি মেরে ফেলার কথা ভাবছি না আমি পারবো না আমি মাকে মারতে পারবো না আমি মায়ের কাছে যাব আমার মা আমাকে না ঠিক ক্ষমা করে দেবে মা ও মা আমি আসছি মা আমি ভুল করেছি আমি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও মা ও মা আমি আসছি মা তুই কাউর কাছে যাবি কে তোর মা ওরা তোর মা নয় রে আমার মা না আমার মা ডাইনি নয় মা কখনো ডাইনি হয় না মা তো শুধুই মা হয় মা কোন সন্তান যদি বা হয় কুমাতা কখনো হয় না কুমাতা হতে পারে না এই পৃথিবীতে না এই মায়ের বুকে দুধের ঋণ কেউ শোধ করতে পারে না কোনোদিন পৃথিবীতে কেউ পারেনি
আর মায়ের মুখে ঋণ কোনোদিন শোধ করা যাবে না। মা, শুধু মা। ও ভাই, আমাকে ভাই আমার মায়ের কাছে যেতে দাও না। আমি মায়ের কাছে যাবো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবো। দাও না, দাও না। মা, কি তোর মা? এই কুন্তল, তোর মা তোর গালে কর মারলো কুন্তল, আর তোকে মারা গেল জানোয়ার। আমার মা আমাকে না মন থেকে জানোয়ার বলেনি। আমার মা হয়তো আমি কোনো অপরাধ করেছি, সেই জন্য আমার মা হয়তো আমাকে চোটটা মেরেছে। আমার মা, আমি জানি আমাকে মা আমার ক্ষমা করে দেবে। হ্যাঁ, আমি তোমার তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, পায়ে ধরে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, মায়ের কাছে যেতে দাও। আমি মায়ের কাছে যাবো। আমি ভাই না তোমার কোনো কথা শুনবো না। আমাকে মায়ের কাছে দাও। মা, ও মা, আমি আসছি মা। কিসের মা? এই মেরে ফেল, মেরে ফেল। কোন দল তোর মাকে তুই মেরে ফেল, কোন অধিকারটা আদায় করে নে। একটা মেরে ফেল, মেরে ফেল। আমি মারতে পারবো না, আমার মাকে আমি মারতে পারবো না। আমি মাকে মারতে পারবো না। মা জন্ম দিয়েছে, কি করে মারবো? মার মার, মাকে মার। ভাই, এরে ভাই, আমি আমি মাকে কাটতে পারবো না, মারতে পারবো না। মা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি মায়ের কাছে যাব। মা, মা, আমি আসছি মা। খালি মা, মা, মা। এই শুয়োরের বাচ্চা কুন্তল, তুই তুই পৃথিবীতে কি পেয়েছিস? পেয়েছিস মায়ের ভালোবাসা, পেয়েছিস বাবার ভালোবাসা, পেয়েছিস দাদার ভালোবাসা, পেয়েছিস গৌরীর ভালোবাসা। তুই তুই কুন্তল, গৌরীকে তাহলে কুন্তল। গৌরী শুধু আমার, তুমিও শুনে যাও মা। আমার চলার পথে তুমি বাধা দিয়েছ, তাই তাই তোমাকেও মেরে ফেলবো। ওই ওই রাহুলকে আমি খুনের গায়ে বাড়ি ছাড়া করেছি, তাকে এই বাড়িতে আর কোনোদিন ফিরতে দেব না। এরপর তোমার ওই শুয়োরের বাচ্চা স্বামী রণবীর চ্যাটার্জিকে আমি বেশি দিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। সুপারি কিনার দিয়ে আমি রণবীর চ্যাটার্জিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর রাহুল আর রণবীর চ্যাটার্জির জীবনে নামিয়ে আনবো অন্ধকার রাত। তারপর গৌরীকে সাথে নিয়ে এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হয়ে আমি একাই রাজত্ব চালাবো, রাম রাজত্ব। শুধু শুধু ঝালে নয় রে, আমি টক খেতে খুব ভালোবাসি। আর ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নেই। আমার ভাইয়ের মাথাটা কি শান্তি হয়নি? হ্যাঁ, ইলিশ মাছ থেকে একেবারে জিভ দিয়ে লোল পড়ে যাচ্ছে, তাই না? এই, তুমি কি বলে গেছো যে আজ একাদশী? একাদশী মানে? একাদশী মানে না একা কিচ্ছু বোঝো না, বিধবাদের একাদশী করতে হয়, তাই আজ থেকে ওকেও একাদশী করতে হবে। খবরদার বৌদি, ওই কথা দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবে না। কেন উচ্চারণ করবি না ছোট
ডাক্তারদা, গৌরী? বৌদি তো ঠিক কথাই বলেছে। রোহিতের সাথে মিশে মিশে আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিধবা। তাহলে তাহলে তুই একটা কথা শুনে রাখ, এই মাছ যখন তুই খেতে পাবি না, তখন এই বাড়িতে আমরা এই মাছ কেউ খাবো না। এই গুষ্টির পেন্ডি মাছটাকে আমি ওই নর্দমার জলে ফেলে দিয়ে আসছি। বৌদি, বৌদি ছোটটাকে ফেরাও, বৌদি ছোটটাকে ফেরাও। এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? এই শাড়িটা তোমাকে বলতে ভুলে গেছিলাম বৌদি। আসলে ডাক্তারদের হাত দিয়ে না কালকে রোহিত শাড়িটা পাঠিয়েছিল আমার জন্মদিনের উপহার। তাই না? বলো না বৌদি, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? এই চোখের খেকি বলি, আমার স্বামীর মাথাটা তুই তাড়াতাড়ি খেতে চাস তাই না? বলো না বৌদি, এই কথা তুমি বলো না। তোমার স্বামী হলো সে তো আমার রক্তের সম্পর্কে দাদা। বোন হয়ে এই কথা যে আমি সহ্য করতে পারবো না বৌদি। তাহলে তাহলে সেই গুন্ডা রোহিতের সঙ্গে কেন তোরা তো ঢলাঢলি? বলি, আজ তুই ওর শাড়ি পরে ঘুরছিস, দুদিন পর ওর বাচ্চা তুই পেটে নিয়ে বয়ে বেড়াবি। ছি, ছি, বৌদি, ছি। এই, চুপচাপ এই শাড়িটা পরে ফেলে তাড়াতাড়ি, এই ঠান্ডা করে নে। এ কি করলেন আপনি? গৌরীর গায়ে আপনি বিধবা থান জড়িয়ে দিলেন। কষ্ট পাচ্ছেন কেন ডাক্তারদা? এই যে আমার ললাটলিক হয়। এত বড় অপমান, বাইরের লোক হয়ে আমাকে এত বড় অপমান! ঈশ্বর একটু শান্তি দাও, একটু শান্তি এখানে নেই, শান্তি আছে শ্মশানে। ছি ছি বৌদি, এ আপনি কি করলেন? উনি নিজের কবর নিজেই খুললেন ডাক্তার। ওঠো গৌরী, ওঠো। এই, তুমি এবার এসেছো কেন বলি? কেন এসেছো? আমি এসেছি এই দুঃখী দ্রৌপদীকে লজ্জা বস্ত্র দান করতে। তার মানে কৈফিয়ত চাই। বলুন বলুন, কেন গৌরীর গায়ে জড়িয়ে দিয়েছেন বিধবার খান? আর কেনই বা ওকে ধাক্কা দিলেন? বেশ করেছি, কারণ যে মেয়ে গায়ে হলুদে বিয়ে রাত্রে যার বর মরে যায় তাকে বিধবাই বলে। নাকি আপনি শাস্ত্র তৈরি করেন? চুপ করো, এই বাড়িতে থাকতে হলে আমি বলছি ওই গুন্ডাটার সাথে ঢলাঢলি করা যাবে না। ওকে একাদশী করতে হবে, দান করতে হবে। শুনুন আপনি, এই কুমারী গৌরীকে যদি আপনি বিধবা অবস্থায় খান করে একাদশী করান, তাহলে আমি আপনাকে এই সধবা অবস্থায় একাদশী করাবো। তোমরা কেন ভুলে যাচ্ছ? কেন ভুলে যাচ্ছ? আমিও তো একজন মানুষ। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও রোহিত। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। গৌরী, বন্ধু হিসাবে তুমি আমার হাত ধরেছ, তাই তুমি কি পারো না সেই হাত ধরে আমার সঙ্গে জীবনের পথ চলতে? তার মানে তোমার যদি আপত্তি না থাকে, আমি এই মুহূর্তে যে তোমার নিয়ে যেতে চাই। রাজি হয়ে যাও গৌরী, তুমি রাজি হয়ে যাও। আমিও মতে দিলাম। ওরা কে কোথায় আছো? তাহলে তোমার স্বামীকে খবর দাও, স্বামীকে খবর দাও। গৌরী, গৌরী কোথায় রে? গৌরী, তুমি এসো গো, তাড়াতাড়ি ছুটে এসো। দেখো কি হয়েছে? কি হয়েছে? ওই গুন্ডাটা তোমার বোনকে বিয়ে করতে চায়। দাদা, আমি তো এই বিয়েতে মত দিয়ে দিয়েছি। আমার কিন্তু মন নেই। কেন? রোহিত, এই ঠাকুরের প্রসাদী সিঁদুর তুমি গৌরীর স্মৃতিতে পরিয়ে দাও। খবরদার রোহিত, আর এক পায়ে গুলি, আমি তোমাকে গুলি করে মারবো। অফিসার, আপনার কর্তব্যে আপনি যেমন দায়বদ্ধ, ঠিক তেমনই নিজের বিবেকের কাছে আমিও যে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমি গৌরী স্মৃতিতে সিঁদুর পরাতেই চললাম। আর রোহিত পরিয়ে দাও। স্যার,
আপনি শাস্তি দেবেন না? কাকে শাস্তি দেব রোহিত, কাকে শাস্তি দেব? যে দেব কল্যাণকর বৃষ্টি ছড়ায় তাকে, যে বাতাস ফোটায় তাকে। রোহিত দাস, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ। জীবন মৃত্যুটা শেষ হয়ে গেলে যে ভালো হতো মামা বাবু, কিন্তু না না, তার আগে সমস্ত সত্যি কথাগুলো রাহুল বাবুকে গৌরী দিদিকে যে আমাকে বলতেই হবে আমাকে। গৌরী, দোকানে একটা আমার দাঁড়াও সুমন্ত, তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে। যে মানুষ মৃত তার সঙ্গে কোনো কথা থাকতে পারে, কিন্তু মৃত মানুষের মন থেকে এক মিল তো হতে পারে। কি বললেন? আমি শেষ হয়ে গেছি সুমন্ত, আমি যে একেবারে শেষ হয়ে গেছি। আমি যে ভালো নেই সুমন্ত। কেন ভালো নেই মিশ্রিমা? আরে আপনি তো আপনার বাবুর দামে গাড়িতে চড়ে জীবনের পথ পার হতে চেয়েছিলেন, আপনার সেই বাবু কি আপনাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে? তোমাকে ক্ষমা? হাসালে বলে বালিকা, মনে পড়ে মিশ্রিমা, একদিন থেকেই আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম, সেদিন আপনি আমাকে ক্ষমা করেননি। সেদিন আমি ভুল করেছিলাম সুমন্ত। ভুল? আপনার ওই জীবনের ছোট্ট একটা ভুল আমার সারা জীবনের মনে রেখে জীবন নাগর জন্য নিচের দিকটা অনেক উপরে উঠে গেছে, আর উপরের দিকটা অনেক নিচে। তাই নিচে থেকে শত চেষ্টা করলেও আপনি ওপরটা আর ছুটে পারবেন না। আমি সেই সুমন্ত ভট্টাচার্য যাকে আপনি একদিন আপনার জীবন থেকে অনেক ক্যান্সেল করে দিয়েছিলেন। আমার মতো একটা অসহায় ছিলেন, জীবনের সুযোগ নিয়ে ভালোবাসার ছিনিয়ে ছিলেন, আমাকে আপনি আস্তে করে ফেলে দিয়েছিলেন। সুমা দেবী, শিকারী যখন নিজে শিকার হয়ে যায় তখন সে সব হারানোর যন্ত্রটা বুঝতে পারে কতটা গভীর আর কতটা ভয়ঙ্কর। একদিন যেমন আপনি আপনাকে আমার জীবন থেকে ক্যান্সেল করেছিলেন, আজ আমি আপনাকে আমার জীবন থেকে ক্যান্সেল করে ঘর করলাম। আজ থেকে আমার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। ওকে, ভেরি গুড বাই, গুড বাই, ভেরি গুড বাই। শোনো সুমন্ত, তুমি শুনে যাও, আমি আমাদের কলঙ্কিত জীবনের ছায়া তোমার কাছে ফেলতে চাইনি সুমন্ত। আমি বলতে চাইনি আমি যে তোমার কাছে ক্ষমার প্রার্থী হয়ে দাঁড়িয়েছি সুমন্ত। কি দিয়েছিস তুই এই পৃথিবীকে, যে পাওয়ার আশা করছিস? জন্মার পর থেকে এই মাটিকে কামড়ে আঁচড়ে ক্ষত বিক্ষত করেছিস। ভালো ফল পাওয়ার কোন ভালো কাজটা তুই করেছিস রে বিশাল? না করিনি, কিন্তু ঝুমার মুখ চেয়ে ভদ্রভাবে বাঁচার চেষ্টা করেছিলাম। চুরি চিন্তায় ছেড়ে চাকরি করে নিজের জীবন কাটাতে চেয়েছিলাম। ওই শয়তানি ঝুমার জন্য আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করবো বলতে পারেন? আমি এখন কি চেষ্টা করো ভাই, তাহলে ফিরে পাবে তোমার জীবনের গতিপথ। আপনি কি কথা শুনলেন গৌরীদি? এই পাপি তাপি বিশালকে আপনি দেখাচ্ছেন আলোর পথ, অথচ আমি আপনার প্রতি চরম দুর্ব্যবহার করেছি। আমি ক্ষমার গঙ্গা জল দিয়ে তোমার সমস্ত পাপ ধুয়ে দিলাম ভাই। কিন্তু রোহিতকে আমাকে ক্ষমা করতে পারবে? ওরে পাগল, রোহিতকে তুই চিনিস না? তার মনটা সাগরের মতো অতলান্ত, এই যে ভুল তার কাছে শুকনো ফুলের মতো ভেসে যাবে। তাহলে আজ আমি রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেবো, পাল্টে নেবো আমার চলার পথ। তারপর রোহিতদার দেখানোর পথে চালিয়ে নিয়ে যাবো আমার নব চেতনার রথ, চালিয়ে নিয়ে যাবো আমার নব চেতনার রথ। অসৎ পথে চলে যাওয়া এই বিশালকে তুমি সৎ পথে ফেরালে, কিন্তু তোমার স্বামীকে তুমি ঠিক সময় কেন ফেরাতে পারছো না গৌরী? কি করবো বলুন তো কাকা বাবু, সে যে আমার কোনো কথাই শুনতে চায় না, বলে কারখানার বাইরে তার নাকি অনেক কাজ। কিন্তু তোমার চোখ অপারেশনের কাজটা কি তোমার কাজের মধ্যে পড়ে না? সে কি তোমার কষ্টটা বুঝতে পারে না? কষ্ট বুঝতে পারলেও যে উপায় নেই কাকা বাবু, কারণ চোখ অপারেশন করতে যে অনেকগুলো টাকার দরকার। কেন রে, কেন এই অভিজ্ঞান গাঙ্গুলি কি মরে গেছে? কাকা কি বলেন? আপনি টাকা দেবেন কাকা, কিন্তু এতগুলো টাকা আমার সংসার না থাক, আমার আপন জন না থাক, আমার জমানো কিছু টাকা আছে, আর সেই টাকাকে কিন্তু কাকা, কিন্তু কিসে দেবা? আমি কষ্ট পাবলিক বলে আমার টাকা তুই নিবি না? আমি চাইলেও তোরা আমাকে আপন জন ভাবতে পারবি না।
কারো কিন্তু আমি তোদের কেউ নই, আমি তোদের কেউ নই। আমি সমাজে এক করে পড়ে থাকা একটা নির্বন্ধ, একটা ফালতু পাবলিক ছাড়া আর কিছু নয় রে মা, আর কিছু নয়। অভিজ্ঞতাটা শুনে যান। চলে গেল মানুষটা, এত ব্যথা নিয়ে চলে গেল। আমি তাকে বোঝাতে পারলাম না আমার স্বামী যে কারো দয়া নিতে চায় না, তবু সে ফিরে আসে। আমি তাকে বলবো, আমি তাকে সব বলবো। শুনবো ডার্লিং, শুনবো, তোমার সব কথা আমি শুনবো। তার আগে তোমায় আমি একটা মজার কথা বলবো। আমি কারোর কোনো কথা শুনবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি না শুনতে চাও, ওই দিঘির পান কৌড়িটাকে না। না না, এই কথাটা আমার জীবনের চরম শত্রু, আমার জীবনের চরম শত্রু রাহুল চ্যাটার্জি বলেছিল। এই কথাটা তুমি আর কোনোদিন বলো না গো, আর কোনোদিন বলবে না, বলো আর কোনোদিন বলবে না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম কথা বলবো না। এবার হাসবো বই কি? তুমি যে আমার স্বপ্ন, তুমি যে আমার স্বপ্ন, সাধনা, প্রেরণা, তুমি যে আমার বন্ধু। বন্ধু আমার আধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। বন্ধু আমার আধার রাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়াতে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমার মিষ্টি যা কণ্ঠস্বর তাকে দু চোখ ভরে দেখি। এই তোমাকে আমি একটা কথা বলবো। বলছি আমার চোখের অপারেশনের ব্যবস্থা করো, অভিজ্ঞান কাকা টাকা দেবে বলেছেন। গৌরী, তোমাকে আমি কি করে বোঝাবো গৌরী যে টাকার জন্য আমি তোমার অপারেশন করাতে পারছি না? এটা ভুল। তোমার চোখ অপারেশন করলে তোমার জীবন থেকে যেমন সরে যেতে হবে, কিন্তু না গৌরী না, আমি যে তোমাকে হারাতে চাই না গৌরী, আমি তোমায় হারাতে চাই না। কি হলো? আমার কথায় কি মানুষটা কষ্ট পেল? না না, আমি ভুলই করেছি, আমি ভুল করেছি। আমিও ভুল করেছি। ওকে হারাবার ভয়ে আমি ওর চোখ অপারেশন করা কথাটা ভাবতেই পারছি না, কিন্তু তাই বলে সারা জীবন কি গৌরী অন্ধ হয়ে থাকবে? না, ওর জীবনে আমি আলো জ্বেলে দেব, ওর জীবন থেকে আমি চিরদিনের জন্য হারিয়ে দেব। তবু আমি অন্ধ হয়ে থাকতে দেবো না, কিছুতেই না। এই শোনো, তুমি কি আমার কথায় দুঃখ পেলে? না না, দুঃখ পাবো কেন? তুমি তো ঠিক কথাই বলে। না না, শোনো না, আমার চোখের কোনো দরকার নেই। আমি না হয় তোমার চোখ দিয়ে সারা জীবন পৃথিবীটাকে দেখে চলবো। মোটেই না, তোমার নিজের চোখ দিয়ে তুমি সবকিছু দেখতে পাবে। সত্যি বলছেন ডাক্তারটা? হ্যাঁ বলছেন, হ্যাঁ। আমার নার্সিংহোমে আমি একটা নতুন মেশিন আছি, ওই নতুন মেশিনের সাহায্যে আমি আপনার চক্ষুটা অপারেশন করব। কিন্তু তার জন্য যে অনেক খরচ। আরে টাকার পয়সা ভাবতে হবে না, তোমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য যত টাকাই লাগে গৌরী আমি খরচা করব। সত্যি সত্যি বলছো তোমরা সত্যি বলছো? আমি পৃথিবীর সৌন্দর্য, রূপ, লাবণ্য সবকিছু দেখতে পাবো? আমি আমার স্বামীকে দু চোখ ভরে দেখতে পাবো? নিশ্চয়ই পাবে, আমি কথা দিচ্ছি। ডাক্তারদা, আমার জন্য খুব মিষ্টি একটা খবর আপনি এনেছেন। আপনি একটু বসুন, আমি মিষ্টি মুখ না করে কিন্তু আপনাকে ছাড়বো না। একটু বসুন। এই গৌরী, শুধু নারকোল নাড়ু আনলে হবে না, তার সঙ্গে চাই লজ্জাঞ্জ। হ্যাঁ রাহুল, হ্যাঁ ভালো হয়েছে। একটা আমি খুব গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। জরুরি খবর? হ্যাঁ, গুরুত্বপূর্ণ জরুরি খবর। কিছুক্ষণ আগে তোর মামা আমার চেম্বারে গিয়ে বলে এলো তোর বাবার বড় বিপদ। কি বলছিস সৌভিক? আমার বাবার বিপদ? তার উপর
কুন্তল অত্যাচার চালাচ্ছে। আর ওইখানেই শেষ নয় রাহুল, কুন্তল কাকা বাবুকে খুন করার জন্য সুপারি কিলার খুঁজে বেড়াচ্ছে। পারবে না সঠিক, পারবে না। ওই কুন্তল আমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না। তার চালকে আমি উঠতে দেবো। কিভাবে উঠতে দিবি? আচ্ছা কাছায় তোকে আমি কানে কানে বলি। গুড আইডিয়া। এবার তোমার রেহাই না। রোহিতদা, আমি বিশাল। কুন্তলবাবু কি হয়? কুন্তলবাবু তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আমার হাতে কুন্তলকে ফাঁদে মারার জন্য তার সমস্ত অপরাধের প্রমাণ এই ডায়েরিটা আমি তার ঘর থেকে উদ্ধার করেছি এবং এই ডায়েরিটা পরে আমি জানতে পেরেছি যে আমার রাহুল খুনি নয়, কুন্তল নিজে খুন করে তার সমস্ত অপরাধের দায় ওই রাহুলের মাথার উপর চাপাতে চাইছে। এই ডায়েরিটা যে আমি পুলিশের হাতে তুলে দেবো তারও কোনো উপায় নেই। ওই শয়তান আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমি কি করি? ঈশ্বর তুমি আমাকে এই কয়েকখানা থেকে মুক্ত করে ঈশ্বর, আমাকে তুমি এই কয়েকখানা থেকে মুক্ত করো। বাবা, আমি তোমার ছোট ছেলে কুন্তল গো। আর তোমাকে উদ্ধার করার জন্য মামাকে আমি লোক ভাড়া করতে পাঠিয়েছি বাবা। কি বলি তুই? তোমার এই জীবনের কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয় বাবা, আর সেটা স্পষ্ট হয়ে উঠেছে তোমার মুখখানা দেখে। হবেই তো কুন্তল, তুই যে মহান মানুষটার সন্তান, তোকেই তো সন্ধান করতে হবে পিতার যন্ত্রের উপশমের পর। আরে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, আর সেই মতেই বিশ্বাস করি তো তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম মানে আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি কুন্তল। জানি না যে কেতু কোলার মতো তাকে আমি খুঁজে বের করেছি। সেখানে মক্ষম্মা। এই কি তার নাম? জি হুজুর, আমার নাম বিষ্ণু গোপাল। আরে কিন্তু তুমি বাবার সঙ্গে ধরা পড়বে না তো? আপনি কামাল কি বাত করছেন সাহেবজি? এই বিষ্ণু গোপাল ऐसा काम করবে কি কারো চোখে করবে না। কিন্তু যদি আমার সন্দেহ হয় তুমি ধরা পড়ে যাও, আমার সাথে বেঈমানি করো। এই সাহেবজি ऐसा बात दोबारा नहीं बोलना। এই বিষ্ণু গোপাল শয়তান আছে লেকিন বেঈমান না আছে। আরে ঠিক আছে, কথা একদম পাক্কা। ঠিক আছে, এই নাও তোমার অ্যাডভান্স। হ্যাঁ অ্যাডভান্স নাও। ঠিক আছে, কথা মনে রেখো যেন কাল পক্ষে কেউ টের না পায়। যারা বাদ সাবজি এই উপর বাবা भी জানতে পারবে না, লেকিন বাকি সবাই করতে হবে সাবজি। ওই যে ওই সুরের বাচ্চাটাকে ওই সাবজি बाबूजी को गाली मत दो, नहीं तो बाबा शुद्ध बाबा तुम्हें क्षमा कर दो बाबा। ए हुई ना बात জীবন के এখানে সাফাই করে দেখো। আরে না 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 বিষ্ণু গোপাল না, তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। এক কাজ করো, তুমি ওকে বাইরে নিয়ে খুন করে দাও। তুই আমাকে খুন করবি? চাপ বাবা, এই জন্য তুমি মন খারাপ করছো কেন? হ্যাঁ মন খারাপ করছো কেন? আরে অনেকদিন তোমরা পৃথিবীতে এসছো, এই পৃথিবীটা তোমার একদিনে লাগছে না? বোরিং লাগছে না? এক কাজ করো, তোমাকে আমি রিটায়ার ব্যবস্থা করে দিই। তোমার সময় হয়ে যাবে রিটায়ার করো। রিটায়ার যাও, বিষ্ণু গোপাল নিয়ে যাও। বিষ্ণু গোপাল তুমি বেঁধে নিয়ে যাও, বেঁধে যাও, বেঁধে নিয়ে যাও। এই ছোকরা, তুমি তো আমারই মতন কোন এক বাবার সন্তান, তাহলে এত বড় পাপ করতে তোমার হাত একটু কেঁপে উঠবে না? তুমি আমাকে इसीलिए तो पहले हम आपको प्रणाम करছি बाबूजी। बाबा विष्णु गोपाल रुपया का गोलाम আছে बाबूजी। चलिए चलिए बाबूजी चलिए, আপনি আমাকে মাফ করবেন বাবুজি, আপনি আমাকে মাফ করবেন। চলিए দুর্গা 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 মা কালী, জয় মা কালী, জয় মা কালী।
শোরের বাচ্চা বাচ্চাকে খরচ করে দিলাম। আরে তাই করবো, আমি তাই করবো। আমি এখন চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক। এবার তো গৌরীটাকে আমি পাবো। এই কিছুদিন আগে ওই শালি ঝুমার জন্য গৌরীকে আমি তুলতে পারিনি, তাই ওই শালি ঝুমার মুখে না এখন ছুড়ে মুখটা আমি পুড়িয়ে দিচ্ছি। কি আছে রোহিত রেখে আবার এখন গৌরীর সাথে প্রেম করছে। ঠিক আছে, আর এইসব ফালতু বকে লাভ নাই। আমার ডায়েরিতে দেখি কি লিখে রেখেছি সেটা দেখি। কি ব্যাপার, আমার ডায়েরি কোথায় গেল? আমার ডায়েরি বাবাকে কোথায় পাঠালি? জমের বাড়ি পাঠালাম মা। কি বলি? হ্যাঁ গো মা, জানো নি তোমার ওই সুরে বাচ্চা স্বামীটাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। যার স্বীকৃতি নিয়ে পৃথিবীর মুখে বেঁচে আছিস আর যার জন্য সমাজের মুখে দামাদামি করছিস, সে মহান মানুষটাকে তুই এইভাবে শেষ করে দিলে। তুই পাপের রক্তের জন্ম, ওই জন্মদাতা নীলেশ চৌধুরী একটা জানোয়ার। আমি রণবীর চ্যাটার্জির ছেলে নই। আমি তোমার অবৈধ সন্তান, তোমার বিকৃত কামনা ফসল। আমি বেজন্মা। আমি এবার বেশ বুঝতে পারছি এই পৃথিবীর কোনো ভালো জিনিস কেন আমার সহ্য হয় না। কেন আমার মনে এত অন্ধকার? কেন এই মা জন্মজার গভীর অন্ধকারে সে কি পারে জন্মান্তর মানুষের কাছে ভালো হতে? কেউ বিশ্বাস করবে না, যদি ওই রাহুলের মতো ভালো জন্মে আমার জন্মটা হলো, তাহলে পৃথিবীর সবকিছু ভালো থাক মা। আমি দিতে পারতাম মা, দিতে পারতাম, কিন্তু কারো জীবন আমাকে তো আলো ফিরতে দেবে না। তাই আমার অন্ধকার জীবনের জন্য যে দায়ী, সেই গরল গর্ভাকে তো বাঁচিয়ে রাখা যায় না। কুন্তল মানে তো কেস বলো, আর কেস মানে চুলের রং কালো। আমার জীবনটাও কালো। আমার জীবনের সঙ্গে
আমার নামটা বেশ ভালো করে মিলিয়ে দিয়েছ মা, ভালো করে মিলিয়ে দিয়েছ। তাহলে তাহলে মা আমার কাছ থেকে তুমি ভালোবাসা করো কি করো? মাটা মরে গেল, আমি তো পৃথিবীতে একা হয়ে গেল, কেউ তো আমার নেই। এটা তো আমি বড় অন্যায় করলাম, পাপ করলাম। ভগবান আমার এই কঠিন শাস্তি হওয়া উচিত, তাই না ভগবান? ভগবান আমাকে তুমি কঠিন শাস্তি দাও ভগবান। কঠিন দরকার পড়লে আমাকে পঙ্গু বানিয়ে দাও, দরকার পড়লে আমাকে ল্যাংড়া করে দাও। এক কাজ করো ভগবান, দরকার পড়লে আমাকে এডস দিয়ে দাও, আমি না গুলাদির সঙ্গে বলে না ব্যাপারটা ম্যানেজ করে নেব। কিন্তু ভগবান আমাকে শাস্তি দেবার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব ভগবান, তুমি এই পৃথিবীতে মানুষ কিভাবে পাঠাও? মায়ের গর্ভ থেকে পাঠাও। মা যদি ভালো হবে সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হবে সংসার ভালো হবে, সংসার যদি ভালো হবে দেশ ভালো হবে। পৃথিবীর প্রতিটা মা চায় যে তার সন্তান বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার, শিক্ষক হোক। কিন্তু কজন তা পারে ভগবান, কজন তা পারে? তাই তাই তোমাকে চ্যালেঞ্জ করছি ভগবান। আমার আজকের এই সিনটা দেখার পর এই পৃথিবীতে কোনো মেয়ে সিঁথিতে সিঁদুর নেবার আগে গর্ভে সন্তান নেবে না ভগবান, গর্ভে সন্তান নেবে না। মা মা আমি আমি কি দোষ করেছিলাম মা? কি অন্যায় করেছিলাম? আমার কাছে জীবন ছিল, স্বপ্ন ছিল না। তাহলে মা এই মা মা এই মা মা এই মা এই মা এই মা তাহলে মা এই মা এই মা এই মা তাহলে কি আপনি এই সুন্দর পৃথিবীকে দেখতে চান না? হ্যাঁ ডাক্তারবাবু চাই, কিন্তু যে মানুষের অনুগ্রহে আমি আমার চোখে দৃষ্টি শক্তি ফিরে পাচ্ছি, আমার স্বামীকে আমি প্রথম দেখতে চাই। এই তো আমি তোমার সামনে দাঁড়ালাম। এবার গৌরী তুমি ধীরে ধীরে চোখ খোলো। কিন্তু তুমি কোথায় যাচ্ছ ডাক্তার? অন্য পেশেন্টের কাছে। কিন্তু কিন্তু তুমি তো জানো ডাক্তার। ডোন্ট ওয়ারি বন্ধু, সত্যের মুখোমুখি দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। বেশ এই আমি কিন্তু আমার চোখ খুলছি। এক মিনিট গৌরী, এই সুন্দর পৃথিবীটাকে নতুন করে দেখার আগে তুমি তুমি আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমার জন্য তুমি একটা সুন্দর ফুল এনেছো, কি সুন্দর ফুল। ইস, এবার এবার তোমাকে রাহুল চ্যাটার্জি, রাহুল চ্যাটার্জি তুমি চলে যাও চলে যাও চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না, একটা মুহূর্ত দেখতে চাই না। গৌরী চুপ! খবরদার খবরদার আমার নাম ধরে ডাকবে না। কি মনে করছো ছদ্মবেশে দাঁড়ালে নিজে রোহিত সেজে থাকতে পারো, কিন্তু মেকআপ দিয়ে নিজের চেহারাকে ঢাকলেও ঢাকতে পারবি তোমার চোখ দুটো। গৌরী গৌরী তুমি আমাকে আমার কি বিশ্বাস করবো রাহুল চ্যাটার্জি? তোমাকে কি বিশ্বাস করবো? কেন দ্বিতীয়বার তুমি আমার জীবনে ফিরে এসেছো, আমার জীবনটাকে একেবারে শেষ করে দাও। চলে যাও চলে যাও, আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি। চলে যাও চলে যাও, নাহলে আমার চোখ দুটো আমি শেষ করে দেবো। না গৌরী না, তোমাকে আমি কি করে বোঝাবো গৌরী? আমি প্রতারক নই, আমি খুনিও নই, আমি যে এক চক্রান্তের শিকার। তাই আজ হচ্ছে আমি তোমাকেই আমি ভালোবাসি না, বললাম না চলে যাও, নাহলে আমার চোখ দুটো আমি অন্ধ করে দেবো, আমার চোখ দুটো শেষ করে দেবো। না গৌরী না, তোমার চোখ থেকে আলো নিভে যাবে
এ আমি মেনে নিতে পারবো না। আমার যত কষ্টই হোক তোমার জীবন থেকে আমি চিরদিনের জন্য হারিয়ে যাব। কিন্তু যাবার আগে যে আমি তোমাকে শোনাতে চাই আমার হৃদয়ের কথা। আমি যে তোমায় ভালোবেসেছিলাম গৌরী, আমি আজও যে তোমাকেই ভালোবাসি। আমাকে তুমি ঘৃণা করলেও আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। তাই আমার এই মৃতদেহটাকে যদি কোনোদিন কোথাও পড়ে থাকতে দেখো, সেদিনও তুমি জানবে আমার শেষ বিশ্বাসে ছিলে তুমি, শুধুই তুমি। তুমি কাকে দাঁড়িয়ে দিলে? কি শুনে দিলাম করে? ও রোহিত নয়, রোহিতের ছদ্মবেশের আড়ালে লম্পট করে রাহুল চ্যাটার্জি। কি বললেন তিনি? কি বললে? ও রাহুল বাবু, ও ভগবান, এত কাছে নিয়ে হচ্ছে আমি দেবতাকে ক্ষমা চাই। কাকে তুমি দেবতা বলছো সুমা? যে লম্পটটা কিনা তোমার জীবন যৌবনকে মিথ্যে করে দিয়ে সম্পূর্ণ মিথ্যে। ওই রাহুল বাবুর কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষী হচ্ছে ওই কুন্তল চ্যাটার্জি। তার মানে ওই কুন্তল চ্যাটার্জির প্ল্যান অনুযায়ী আমি রাহুল বাবুকে লম্পট বানিয়েছিলাম। আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে এত বড় অপরাধে তোমাকে গলা টিপে শেষ করে দিই। চলে যাও, আমার সাথে থেকে চলে যাও। যাবো দিদি, যেতে যাবো কি হবে, কিন্তু তার আগে রাহুল বাবুর কাছে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যে আমার শাস্তি পেয়ে গেছি দিদি, ওই জানার কুন্তল চ্যাটার্জি আমার ইজ্জত দিয়েছে নিগে আমার মুখটা যে অ্যাসিড বাস দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি গৌরীদি, আমি শেষ হয়ে গেছি। ঝুমার কথা যদি সত্যি হয় তাহলে রাহুল সত্যি চরিত্রহীন নয়। না, ওটাই শেষ কথা নয় গো বিমা, ওটা শেষ কথা নয়। আমার রাহুল কোনিও নয়, কেউ বাবা। রণবীর বাবু ঠিক কথাই বলেছে গৌরীমা। চন্দ্রনাথ বাবুকে রাহুল খুন করেনি, খুন করেছিল কুন্তল। এই কথা তুমি একমাত্র আই উইটনেস এতদিন কেন বলনি অভিজ্ঞান কাকা? বিশাল আর ঝুমাকে খুন করার ভয় দেখিয়ে আমাকে বোমা করে রেখেছিল। অভিজ্ঞান কাকা শান্ত হও গৌরীমা, তুমি শান্ত হও। তোমার চোখ খোলা হলো, কিন্তু রাহুলকে এখানে দেখছি না কেন? বাবা, আমি আপনার ছেলেকে অপমান করে থাকিয়ে দিয়েছি বাবা। কি করেছো? পৃথিবী কি করে গৌরীমা? দেবতাকে জানো ভেবে মন্দির থেকে তাড়িয়ে দিলে। আমি ভয়ঙ্কর ভুল করেছি, তোমরা সবাই আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তুমি শান্ত হও, এখান থেকে পারি যেমন করে পারি আমার অভিমানী ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে আনি আসবো। তোমার কাছে আমি ফিরিয়ে নিয়ে আসবো। অভিজ্ঞান কাকা, আমার এত বড় অন্যায় প্রায়শ্চিত্ত আমি কেমন করে করবো বলতে পারো? আমার শয্যা সঙ্গিনী হলো তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে ডার্লিং। আজকে সারা ওখানে তোর সামনে অবস্থা আমি নিয়ে যাবো মারিয়া। এই মারি আমি ভয় পেয়ে গেছি, খুব ভয় পেয়ে গেছি। এই তবে মর সোনা। ওই কাকা না আমার পাকা ধানে মসজিদে চেয়েছিল রে, তাই ওকে আমি পুরো হরি গোবিন্দ নম করে দিয়েছি। আর আপনারা কেউ যাবেন না, একটা বেড়াই নিচ্ছি। सिर्फ 2 मिनट का ब्रेक, पिक्चर अभी बाकी है। অনেক চেষ্টা করে চন্দ্রনাথ বাবু খুনি কুন্তলের হাত থেকে গৌরীকে আমি রক্ষা করতে পারলাম না ডাক্তার। তার মানে কুন্তল গৌরীকে চুরি করে নিয়ে গেছে। এই ফালতু পাবলিককে বাঁচাবার জন্য তোমরা সময় নষ্ট করো না, তোমরা গৌরীকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরে এসেছি বৌমা, ফিরে নিয়ে এসেছি। আমার অভিমানী
ছেলেকে আমি তোমার কাছে ফিরি দেখি আমার ঘরের লক্ষ্মী কোথায় গেল? আপনার ঘরের লক্ষ্মী চুরি হয়ে গেছে রণবীর বাবু। দেখি তার মানে মিস্টার গাঙ্গুলিকে গুলি করে কুন্তল গৌরীকে নিয়ে চলে গেছে। সে কি এই অভিজ্ঞান জানা অভিজ্ঞান ব্যাপারে গুলি করেছে? একটা মৃত মানুষকে বাঁচাবার জন্য তোমরা বিশাল সময় নষ্ট না করে গৌরীকে দাঁড়িয়ে নিয়েছো। মৃত মানুষ? হ্যাঁ হ্যাঁ, মৃত ছাড়া কি? আমার হৃদয়টাকে তো আগেই মঞ্জুরি শেষ করে দিয়েছিল। বেঁচেছিল এই শরীরটা। গতকাল ওই শয়তানটা মঞ্জুরিকে গলা টিপে মারার পর সেই শরীরটাও মরে গেছে। এখন এখন যেটা পড়ে আছে সেটা একটা ডেড বডি, একটা ডেড বডি। অভিজ্ঞান বাবু মারা গেছে। জানোয়ার কুন্তল তারে ছোট মাকেও বাঁচতে দেয়নি। ওটাই তো মঞ্জুরির ললাট লিখতে কুন্তল যে তার বাপের সন্তান। তার মানে কুন্তল আমার নিজের ভাই নয়? না না না, ওইটা মঞ্জুরির অবৈধ সন্তান। জানোয়ার কুন্তল, এবার তুই দেখবি আমার আসল খেল। আমার হাত থেকে তোরা রেহাই নেই। এই চ্যাটার্জি ফ্যামিলির থেকে তুই যখন হাত বাড়িয়েছিস তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোকে আমি শেষ করে দেবো। বাবা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, ওই দানবের হাত থেকে পৃথিবীকে ছিনিয়ে নিয়ে এসে আমি যে আমাদের সংসারে একটা নতুন সকাল নিয়ে আসবো বাবা, একটা নতুন সকাল নিয়ে আসবো, একটা নতুন সকাল। ডার্লিং, আরে এই তো সবে বিকেল, তোমাকে নিয়ে ফুলসজ্জা করবো, মজ মস্তি করবো, তারপর সকাল হবে। আর একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। মনে রেখো আমি কিন্তু রাহুল চ্যাটার্জির স্ত্রী। চুপ 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 চুপ, কথাটা কেমন বিচ্ছিন্ন না? আরে ওসব কথা ভুলে যাও ডার্লিং। আরে একটু পরে হবে তুমি আমার বউ, আমার বউ, আমার বউ, আমার চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে যেও না, চলে গেলে এই মধুরা ফিরে পাবে না। হাই না, হাই না। তাহলে তো তার আগে একটু নেমাজ মস্তি করে নি, একটু এসো তাকে সাথে করে যা বাবা। এই রাহুলের সঙ্গে যখন গান করছিলে তখন তো বেশ ল্যাপটা লেপটি করছিলে। এসো তো মনে একটা চাপটে চেপটি। আরে দেখ, আরে ওটা তোমার পুরনো নাম। আমার মা বলতো তুই একটা জানোয়ার, আর আমার ওই ধার করা বাপটা বলতো তুই একটা জানোয়ার, আর আমি নিজেও নিজেকে বলি একটা জানোয়ার। এক কাজ করো, তুমি আমার একটা নতুন নাম দাও। ওইসব পুরাতন হয়ে গেছে, তুমি এক কাজ করো, আমার নতুন নাম ভাবো, তারপর তোমাকে নিয়ে একটু ফুলসজ্জা করবো। এক কাজ করো, তার আগে না পবিত্র কাজ একটু খুলে মানে এক্সারসাইজটা করে নি শরীরের। পবিত্র কাজ করবো তো, তুমি তখন ভাবো যে কি আমার নাম দেওয়া যায়। ঠিক আছে, ভাবো ভাবো। আমাকে শেষ করে দেয় উচিত মা। আমার মনের কথা তুমি কেমন করে? আরে আমি তো অন্তর্যামী, রাম রহিমের শিষ্য আমি। তোমার মনের খবর আমি সব বুঝতে পেরে গেছি। না না, তোমার এই আমি আশা অপূর্ণ হতে দেবো না। এক কাজ করো, কাছে এসো, ধরো পিস্তলটা, ধরো ধরো। এটা সাইলেন্সার লাগানো আছে, হ্যাঁ, কোনো আওয়াজ টাওয়াজ হবে না। তারপরে তোমার মতো সুন্দরী সেক্সি ফিগারের মেয়ের মরা তো খুব সৌভাগ্যের ব্যাপার। না মারো মারো, এই বুকে দাঁড়া, মারো। তবে তুই মর কোথায় কুন্তল চ্যাটার্জি, তুমি একেবারে ফিনিশ।
আমি কি জানি তুই শালি কি জানি না রে আমি মরিনি কারণ তোর ওই পিস্তলটা কিসের পিস্তল জানি ছোটবেলায় কটকা ফুটাই ওই আওয়াজ এই আওয়াজটা হলো ওই কটকা ফুটার আওয়াজ এই আচ্ছা তুই বল আমি যদি তাড়াতাড়ি মরে যাই তাহলে তোকে খাবো কি করে ভাঙবো তোর যৌবনের ওই তোর কি মনে পড়ে সেদিন পরকে তুই আমাকে বলেছিলি বল আর তোর বাড়িতে তুই আমাকে চর মেরেছিলি রে আর সেই চরের জ্বালাই আমার এই শরীর থেকে নির্গত হয় সহস্র ফারেনহাইট উত্তম তাই তোকে কবজায় আনার জন্য ওই ঝুমার সাহায্যে আমি রাহুলকে লম্পট সাজিয়েছি আর বিয়ের রাতে তোর বরকে আমি নিজের হাতে খুন করেছি রে তারপর তোকে এনেছি আমার এই বেডরুমে পায়ে ধরতে হবে না শোনা ছেড়ে দেবো কাজ হয়ে গেলি ছেড়ে দেবো এখন এক কাজ করো আমার এই কামনার লাড়া দিয়ে না তোমার শরীরটাকে উৎকৃষ্ট করবো এক কাজ করো শুয়ে মরো এসো শুয়ে পড়ো আরে এইসব কাজ তো শান্তিতে করতে হয় তাহলে লাভালাভি করলে তোমারও গায়ে হাতে কাটা হবে আমারও সময় লাগবে আর আগে তো ইষ্ট নাম জপ আর বৌদি হিসাবে গৌরীর সঙ্গে একটু রসিক কথা নাকি বিশ্বাস করো না রাখুন সব অভিনয় বিশ্বাস করো না সব অভিনয় এই না না আরে এটা আমার অভিনয় নয় আমি তোর ভাই হিসাবে বলছি রে তুই আমার কোন সম্পর্কের ভাই তুই আমার কিসের ভাই তুই এই সভ্য সমাজের পাপ তুই সৃষ্টির অভিশাপ তুই এক বিকৃত কামনার ফসল ওরম করি না ভাই দেখ তোকে আমি আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি আমার ক্ষমা করে দেবে ভাই দাদা ক্ষমা করে তুই আমাকে খুনি সাজিয়েছিস তুই আমাকে লম্পট সাজিয়েছিস অত্যাচার করে বাবা দেবতার মতো বাবাকে বাড়ি ছাড়া করেছিস তাই আমার জীবন থেকে তুই আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে তুই গৌরীর দিকে হাত বাড়িয়েছিস তাই তোকে আমি কিছুতেই ছাড়বো না এই নে খুনি রাহুলের ক্ষমা না বিশাল না জামারটা আমার অনেক ক্ষতি করেছে তাই ওকে আমি কিছুতেই ছাড়বো না তুমি নিজে অপরাধী না ওকে শাস্তি দেবে আইন কেন আমাকে আইন শাস্তি দেবে এই চন্দ্রবাবুকে তো রাহুলই খুনটা করেছে রাহুল খুনি না চন্দ্রনাথকে এই খুন তারই খুন করেছে এই যখন তার প্রমাণ নাই এটা আপনি করুন আমি স্বীকার করছি যে চন্দ্রকে আমি খুন করেছি অভিজ্ঞান বাবুকেও খুন করেছে আমি সভ্য সমাজের কলঙ্ক স্যার এক কাজ করুন আমাকে জেলেই দিয়ে দিন জেলে এখন ভালো সরকার খরচ করছে খাওয়া দাওয়া ভালো আমার চলে যাবো এই সমাজকে কলঙ্কমুক্ত করবো আমরা আমি চাই না ওকে শাস্তি দিয়ে তোমরা দোষী সাব্যস্ত হও তোমরা নিশ্চিন্ত থাকো মহামান্য আদালতের বিচারে এর ফাঁসি হবে ইউ আর
আর নারায়ণের সিপাই ওকে অ্যারেস্ট করো। না রাহুল না, পুলিশ এবং প্রশাসনের কাজ হলো সমাজ থেকে দুর্নীতিকে মুক্ত করা, কিন্তু নির্দোষীকে শাস্তি দেওয়া নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই ভাই রাহুল ভাই, বাবু চলুন আপনার থানায় যে আপনার সব সই আইনকে অ্যারেস্ট না করলেও অ্যারেস্ট করবে আমারই বৌমা। খুব তাড়াতাড়ি হয় না বাবা, তার হয় না। আমার প্রতি যার বিশ্বাস নেই, যার ভরসা নেই, তার সঙ্গে আমি আর চড়াতে চাই না। আমি যে অচেনা পৃথিবীর অচেনা মানুষ। রাহুল, আমি আমার কাছে ফিরে নিলাম। আবার আমি নতুন কাজ দেখবো। আমি তোমাকে মিশরে বলবো, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ কি বুঝি জীবের সংসারে, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো